আজ আমি বেঙ্গালুরুর একটা সত্যি ঘটনা শোনাবো। ঘটনাটা ঘটেছিল 12 মে 2019 সকালবেলায় সেখানকার 66 নম্বর হাইওয়ের পাশে একজন ফল বিক্রেতা ফল বিক্রি করত। সে পুলিশ স্টেশনে ফোন করে যে তার যেখানে ঠেলা রাখে তার ঠিক পাশেই একটা পলিথিনে একটা হেলমেট পড়ে রয়েছে। সে যখন পলিথিনটা খোলে হেলমেটটা দেখার জন্য, তো দেখে হেলমেটের ভেতরে একটা মাথাও আছে, শরীরটা কিন্তু নেই। এই ব্যাপারটা পুলিশ স্টেশনে বলা মাত্র পুলিশ নিজের টিম নিয়ে আসে, মাথাটাকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই সেখানে খ্রিস্টানদের একটা কবরস্থান আছে, সেখান থেকে আবার পুলিশ স্টেশনে একটা কল যায়। সেখানেও বলা হয় যে 2টো পা পাওয়া গেছে। তো পুলিশ যায়, সেটাও নিয়ে আসে। আবার কয়েক ঘন্টা পরে আরও একটা ফোন কল পাশেই আর একটা অন্য পুলিশ স্টেশনে আসে যে একটা জায়গায় সেম ওইভাবেই পলিথিনে মোড়া একটা ধড় পড়ে রয়েছে, মাথা আর পা বাদে শুধু ধড়টাই ছিল। 3 জায়গা থেকেই শরীরের 3টে অংশ কালেক্ট করে পুলিশ নিয়ে আসে। তারপরে 2 পুলিশ স্টেশনের সংযোগে বডিটাকে একসাথে রাখা হয়। রাখার পরে একটা ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট করার পরে বোঝা যায় যে বডিটা একজন মানুষেরই, আর এটা একটা মহিলার বডি ছিল। পুলিশ আশেপাশের পুলিশ স্টেশনগুলোতে খোঁজ নেয় যে এই ধরনের কোনো মহিলার হারিয়ে যাওয়ার কোনো ডায়েরি কোথাও করা হয়েছে কিনা, কিন্তু কোনো পুলিশ স্টেশনে সেরকম কোনো মিসিং ডায়েরি করা ছিল না। নেক্সট ডে মানে 13 মে 2019 সকালবেলা একটা ছেলে পুলিশ স্টেশনে আসে। সে এসে বলে যে তার দিদি, নাম হচ্ছে মিসেস শেট্টি, বয়স হচ্ছে 39 বছর। সে কাল থেকে নিখোঁজ হয়েছে। সে প্রত্যেক দিন সকালে তার একটা ইলেকট্রনিক্স শপ রয়েছে, সেখানে সে যায়। সকালবেলায় 9টার সময় সে বাড়ি থেকে বের হয়, আর রাত্রেবেলায় তার বাড়ি ফিরতে ফিরতে দোকান বন্ধ করে 10:30 বেজে যায়। তো কাল সকালবেলায় 9টায় সে বেরিয়েছিল। তারা অপেক্ষা করছিল, কিন্তু তার দিদি বাড়ি ফিরে আসেনি। ছেলেটাকে সঙ্গে করে পুলিশ মর্চারিতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে যে বডিটা পাওয়া গেছিল মহিলার, সেটা দেখানো হয়। সঙ্গে সঙ্গে ছেলেটা কান্নায় ভেঙে পড়ে, আর সে সেই বডিটাকেই নিজের দিদি বলে শনাক্ত করে। তাকে জিজ্ঞেস করা হয় যে তার দিদি বিবাহিতা কিনা। তখন সেই ছেলেটা বলে তার দিদি মিসেস শেট্টি একজন বিবাহিতা মহিলা, কিন্তু তার ডিভোর্স হয়নি, তার বরের সাথে মনোমালিন্য, সেই জন্য সে বাপের বাড়িতে এসে থাকে। তো সে সকালবেলায় 9টার সময় নিজের দোকান খোলার জন্য গেছিল, কিন্তু তারা অপেক্ষা করছিল যে রাত্রে প্রত্যেক দিনের মতো হয়তো ফিরে আসবে, কিন্তু সেদিন আর ফিরে আসেনি। তারা সারা রাত ফোন করেছে, কিন্তু ফোনটা সবসময় সুইচ অফ ছিল। তো এবার পুলিশকে সে আরও একটা ব্যাপার বলে। সে বলে যে তার দিদির সন্দীপ নামের একজন প্রেমিক রয়েছে। তো দিদি মাঝে মাঝে সেই প্রেমিকের সাথে অনেক জায়গায় বেড়াতেও যান, কিন্তু যেহেতু দিদি স্বাবলম্বী বা নিজে স্বাধীন চেতা একজন মহিলা, তো বাড়ির লোকজনরা তাকে এই ব্যাপারে কখনো বাধাও দেয়নি। তো সন্দীপের সাথে তার একটা প্রেমের সম্পর্ক আছে, তারা মাঝে মাঝে লিভ ইন রিলেশনে কোথাও একটা গিয়ে থেকেওছে, এইরকম একটা ব্যাপার। পুলিশের এবার দুজনের ওপরেই সন্দেহ ছিল, তার হাজব্যান্ড আর তার প্রেমিক সন্দীপ। দুজনকেই পুলিশ সন্দেহের চোখে দেখে। প্রথমে তাদেরকে দফায় দফায় পুলিশ স্টেশনে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ, তাদের ফোন কলের কল ডিটেল চেক, বিভিন্ন রকম সিসিটিভি। পুলিশ এই তদন্তটা করতে গিয়ে প্রায় 1000টা সিসিটিভি চেক করেছিল। আর সেই মহিলার যত ঘনিষ্ঠ বা একটু জানাশোনা লোকজন সবার ফোনের কল ডিটেলটাও চেক হয়েছিল, কিন্তু পুলিশ কোনো রকম ক্লু কোথাও খুঁজে পাচ্ছিল না। পুলিশ কিন্তু খুঁজেই চলেছিল। তারপরে পুলিশ সেই মহিলার যে দোকানটা ছিল সেখানে যায়, দোকানটা খোলা হয়, সেখানে তার একটা ডায়েরি পাওয়া যায়। আর আশেপাশের যে দোকানদাররা ছিল তাদের কাছে পুলিশ জানতে পারে যে মহিলা ইলেকট্রনিক্স শপটা যেমন চালাতো, সেই সঙ্গে সে সুদের কারবার করত, মানে সে মানুষজনকে সুদে টাকা দিত।
লোকজনের কাছে ইন্টারেস্ট নিত, টাকাটাও ফেরত নিত। তো এই রকম অনেকজনের কাছে তার দেওয়া টাকা ছিল। পুলিশ ডায়েরি বের করে, তার মধ্যে যারা যারা অনেক বেশি টাকা ধার নিয়েছিল এই মহিলার কাছে, তো তাদের সাথে পুলিশ দেখা করে, যোগাযোগ করে, জিজ্ঞাসাবাদ করে। কারণ সেই মহিলার যে প্রেমিক আর যে হাজব্যান্ড ছিল তারা দুজনেই ক্লিন চিট পেয়ে গেছিল। কারণ তাদের সাথে মহিলার লম্বা সময় ধরে ফোন কলেও কোনো কথা হতো না, দুজনের সাথেই কিন্তু মহিলার বিচ্ছেদ হয়ে গেছিল। সেই জন্য তারা প্রমাণ করে ফেলে যে তারা সেই দিন সারাদিনই তারা অন্য কোথাও যে যার নিজের কাজে ছিল, তো তারা এই ঘটনার সাথে একদমই জড়িত নয়। সেই জন্য পুলিশ তাদেরকে যেতে দেয় আর বলে দিয়েছিল যে দরকার হলেই তাদেরকে ডাকা হবে, তারা যেন ইমিডিয়েটলি থানায় এসে পুলিশের সাথে দেখা করে। তো সেই জন্য এবার যারা টাকা ধার নিয়েছিল, বড় অঙ্কের টাকা ধার নিয়েছিল, পুলিশ তাদেরকে শর্টলিস্ট করে, তাদের সাথে দেখা করে, জিজ্ঞাসাবাদ করে। ধীরে ধীরে একটা একটা লোক কিন্তু সন্দেহ তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছিল। এক সময় পুলিশ দেখে প্রায় সবাই বাদ পড়েছে। পুলিশ কিন্তু এখনও যে আসল ক্রিমিনাল তাকে খুঁজে পাচ্ছিল না। তো যে ইনভেস্টিগেশনের মেইন অফিসার ছিল, সে আবার সেই পুরনো সিসিটিভিগুলো দেখতে শুরু করে। দেখতে দেখতে তার একটা ব্যাপারে তার চোখ আটকে যায়। আগেও সে দেখেছিল, কিন্তু এইভাবে সে ভাবেনি। সে দেখে মহিলা 9টার সময় যেমন সে নিজের দোকান যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতো, নিজের স্কুটি নিয়ে বেরিয়েছে। যেতে যেতে দেখে যে সামনে থেকে একটা বাইকে কেউ একজন, মাথায় হেলমেট ছিল, বোঝা যাচ্ছিল না, তার চেহারাটাও বোঝা যাচ্ছিল না, তার সাথে মহিলার দেখা হয়। মাত্র 2 সেকেন্ড মহিলা দাঁড়িয়েছিল, ঘাড় ঘুরিয়ে সেই বাইক আরোহীর সাথে 2 সেকেন্ড কিছু একটা কথা বলেছিল। বলার পরে মহিলা এগিয়ে গেছিল, আর যার সাথে কথা হয়েছিল সে অন্যদিকে চলে গেছিল। সৌভাগ্যবশত সেই ভদ্রলোকের ফেসটা না দেখা গেলেও তার যে গাড়ির নম্বরটা, সেটা জুম করার পরে দেখতে পেয়ে যায় পুলিশ। সেই নম্বর থেকে তার অ্যাড্রেস বের হয়, সেই অ্যাড্রেসে পুলিশ যায়। পুলিশ কিন্তু আদৌ জানতো না যে এই ভদ্রলোক কিছু জানে কিনা, বা মাত্র 2 সেকেন্ড কথা হয়েছে তার সাথে, তাও কিন্তু পুলিশ সন্দেহ করে। কারণ কি, এই পর্যন্ত এত জিজ্ঞাসাবাদ বা এত জনের ওপর সন্দেহ করা হয়েছিল, কিন্তু কোথাও পুলিশ কিচ্ছু ক্লু খুঁজে পাচ্ছিল না। সেই জন্য পুলিশ সেই অ্যাড্রেসটা বের করে সেই বাড়িটাতে যায়। সেই বাড়িটা ছিল জোনাস স্যামসন বলে একটা ছেলের। তো সেখানে গিয়ে দরজায় নক করতেই সে দরজা খুলে দাঁড়ায়। সে কোনো কথা বলার আগে পুলিশকে দেখা মাত্র সে ছুটে অন্যদিকে পালানোর চেষ্টা করে। এই ব্যাপারটাতে পুলিশের সন্দেহটা আরও বেড়ে যায়। পুলিশ তাকে ধরে ফেলে, ধরে অ্যারেস্ট করে তাকে নিয়ে আসে পুলিশ স্টেশনে। এবার যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন একসময় সে ভেঙে পড়ে, বাধ্য হয়ে গল্পটা বলতে শুরু করে। সে বলে সে কিন্তু অন্যান্য সব লোকজনেরা যেমন মিসেস শেট্টির কাছে টাকা ধার নেয়, সেও কিছু টাকা ধার নিয়েছিল নিজের ব্যবসার জন্য। সে সেখানকার যে সি বিচ রয়েছে, সেখানে তার একটা কাবাব বা বিভিন্ন স্ন্যাক্সের একটা স্টল ছিল। তো ওই কাজটা বা ওই ব্যবসাটা একটু বাড়ানোর জন্য সে মিসেস শেট্টির কাছে কিছু টাকা ধার নিয়েছিল। ইন্টারেস্ট কিন্তু সে মাঝে মাঝেই দিত। সে অনেকটা টাকা ফেরতও দিয়ে ফেলেছিল, কিন্তু সামান্য কিছু টাকা ফেরত দিতে তখনও বাকি ছিল। কিন্তু মিসেস শেট্টি মাঝে মাঝেই তার সাথে দেখা হলেই খুব খারাপ ব্যবহার করত তার সাথে। রাস্তাঘাটে তাকে ভীষণভাবে অপমান করত। ইদানিং সে তার বাড়ি পৌঁছে গেছিল একদিন। পৌঁছে তার নতুন বিয়ে করা বউয়ের সামনে সে স্যামসনকে খুব গালিগালাজ করে আর বলে নেক্সট ডে যদি টাকা ফেরত না দেয় তো সে কিন্তু একদম ছাড়বে না। তো তার বউ অবাক হয়ে দেখছিল। জোনাসের নতুন বউয়ের সামনে তার সম্মান নষ্ট হয়। সে খুব হতাশ হয়, ভেঙে পড়ে, তার খুব খারাপ লাগে, সেই সঙ্গে রাগও হয়। তো মিসেস শেট্টি জোনাসের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাকে 10 দিন পরের একটা ডেট দেয়।
বলে 10 দিন পরে যেন টাকাটা তুমি রেডি রাখবে, আমি তোমার কাছে আবার বাড়িতেই আসবো টাকাটা নিতে। জোনাস কোনোভাবেই চাইছিল না যে সেই মহিলা বাড়িতে আসুক। সকালবেলায় 9টার সময় মহিলা নিজের বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরোয়, আর সে মনে মনে ঠিক করেছিল যে আগে সে জোনাস স্যামসনের বাড়ি যাবে, টাকাটা ফেরত নেবে বা টাকাটা ফেরত দেওয়ার জন্য তাগাদা করবে, তার সাথে ঝগড়া বকাবকি করবে, তারপরে সে ফিরে এসে দোকানে যাবে। এটাই সে ভেবেছিল। সে যাচ্ছিল এই উদ্দেশ্যেই। এদিকে জোনাস জানতো যে সেই দিন ডেটটা তাকে দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য। তার তো টাকা ফেরত দেওয়ার জন্য টাকা জোগাড় করতে পারেনি। তাহলে সেই মহিলা এসে আবার চিৎকার চেঁচামেচি করবে তার নতুন বউয়ের সামনে। তার থেকে ভালো সে আগেই একটু নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল, যে রাস্তায় দেখা হয়ে গেলে সে বলে দেবে যে আমার বাড়ি যেতে হবে না, আমি কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দেব। কিন্তু সে বেরিয়ে সেই রাস্তায় 2 সেকেন্ডের জন্য যখন দেখা হয়েছিল, ঠিক ওই জায়গাটাতে 2 সেকেন্ডের জন্য মহিলা তার দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? আর সে বলে, তুমি কি আমার বাড়ি যাচ্ছ? তুমি বাড়ি যাও, আমি আসছি। তো এইরকমই একটা ব্যাপার ঘটেছিল। পুলিশ যে ব্যাপারটা দেখে তাকে সন্দেহ করেছিল বা অ্যারেস্ট করেছিল পরের দিকে। তো যাই হোক, জোনাস কিছুক্ষণের পরেই কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে নিজের বাড়ি ফিরে যায়। ফিরে যাওয়ার পরে সেই মহিলা বাইরে দাঁড়িয়েছিল নিজের স্কুটিতে। তো জোনাস দরজাটা খুলে মহিলাকে বলে যে তুমি ভেতরে এসো, টাকা তোমার জন্য রেডি করে রেখেছি। দুজনের মধ্যে আবার তর্কাতর্কি শুরু হয়। জোনাস এতখানি রেগে যায় যে তার হাতের কাছে একটা রড ছিল, সেটা দিয়ে সে জোরে মাথায় আঘাত করার পরে সে মহিলা নেতিয়ে নিচে পড়ে যায়। তখন জোনাস বুঝতে পারে যে মহিলা মারা গেছে। এবার জোনাস আর তার স্ত্রী দুজনে মিলে সেই প্রাণহীন দেহটাকে ভেতরে নিয়ে যাওয়ার পরে এবার বুঝতে পারছিল না যে কি করা হবে, কিন্তু তারা ওইভাবেই 3 টুকরো করে পলিথিনে মোড়ে। মিসেস সেট্টি কিন্তু সেদিন দোকান খুলতে যেতেই পারেনি। দোকান খোলার আগেই, মানে সকাল 9টাতে, যে সময় জোনাস আগেই বলেছি আমি কাবাব বা স্ন্যাক্সের স্টল ছিল তার, তো সে বিভিন্ন রকম জিনিস পলিথিনে করে মুড়ে আনা নিয়ে যাওয়া এগুলো করতো। লোকজন সন্দেহ করেনি। সে সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সে দিনের বেলাতেই ফেলে চলে এসেছিল। আর সবাই বেলা 11টার দিকে ব্যাপারটা জানতে পেরেছিল। আমি আগেই বলেছি যে সমস্ত লোকেদেরকে সুদে টাকা ধার দিয়েছিল মিসেস সেট্টি, সেই ডায়েরিটা চেক করেছিল পুলিশ, বা প্রত্যেকের সাথে গিয়ে একে একে জিজ্ঞাসাবাদও করেছিল। আসল বিষয়টা হলো যে জোসেফ স্যামসনের নামটা শুধু স্যামসন লেখা ছিল, সেই জন্য পুলিশের বুঝতে অসুবিধা হয়েছে। কারণ সেই ডায়েরিতে 2-1 আরও স্যামসন নামের লোক ছিল, তাদের সাথে পুলিশ দেখাও করেছিল, কথাও বলে নিয়েছিল। সেই জন্য পুলিশ বুঝতেই পারেনি যে জোসেফ স্যামসন নামের কোনো মানুষকে টাকা ধার দিয়েছে মিসেস সেট্টি, আর সেটা ফেরত নেওয়ার জন্য জোসেফের সাথে তার রীতিমতো বিবাদ হচ্ছে, মনোমালিন্য চলছে। এই সামান্য ব্যাপারটা এত গুরুতর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। জোনাসের বউ দুজনেই পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার পরে তাদের কেস চলে। লোয়ার কোর্ট তাদের দুজনকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।